এবার আমরা সেই শুভক্ষণে উপস্থিত যখন আমরা উদ্বোধনী ভাষণ শুনব এবং উদ্বোধনী ভাষণ দেবার জন্য ভারতীয় বায়ুসেনার প্রাক্তন প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহাকে অনুরোধ করছি। নমস্কার। এই মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের, এই অনুষ্ঠানের সভায় অনেক গণ্যমান্য লোকেরা আছেন, কর্মকর্তারা, বিশিষ্ট অতিথিরা এবং এই বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সমস্ত সদস্যদের, বাংলায় ভারতের অন্যান্য দেশ থেকে আমি জানতে পারলাম আর কি, যে 120টা দেশের থেকে বাঙালি সত্ত্ব নিয়ে যারা আছে, বাংলাভাষী আছে, বঙ্গ সন্তান যারা আছে, আর যারা বাংলার সঙ্গে জড়িত আছেন, তাদের নিয়ে এই সংস্থাটা তৈরি হয়েছে। তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের কর্ণধার সভাপতি, উনি অবশ্য এখানে নেই, তার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তাছাড়াও এখানে উপস্থিত আছেন ভারতের প্রাক্তন বিদেশ সচিব শ্রী হর্ষবর্ধন শ্রিংলা। ওনাকে আমি খুব কাছের থেকে পেয়েছি, ওনার সঙ্গে আমার আলাপ আলোচনা হয়েছে কর্মক্ষেত্রে। উনি কিন্তু দক্ষতার সঙ্গে ভারতবর্ষের কূটনীতিতে, ডিপ্লোম্যাসিতে নেতৃত্ব দিয়েছেন। তার ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভারতের সম্মান, অবস্থান কূটনৈতিক জগতে কিন্তু অনেক উঁচুতে আমরা পৌঁছে গেছি। ওনার অবদান অনেকটা আছে, কিছু কিছু আমরা জানতে পারলাম এমসি যখন বলছিলেন। তবে আমি ওনাকে চিনি প্রায় 12-13 বছর হয়ে গেছে। উনি বিভিন্ন দেশে ভারতের প্রধান ডিপ্লোম্যাট, কূটনৈতিক হিসেবে কাজ করেছেন। আর সেখানেই আমার দেখা হয়েছিল, প্রথমবার দেখা হয়েছিল আমার সঙ্গে ওনার থাইল্যান্ডের ক্যাপিটালে। ওখানে ছিলেন অ্যাজ অ্যাম্বাসেডর অফ ভারতের অ্যাম্বাসেডর হিসেবে। আমি সেখানে কর্মক্ষেত্রে গেছিলাম 1 সপ্তাহের জন্যে। তারপরে আবার উনি যখন বাংলাদেশে ঢাকায় ছিলেন আমাদের দেশের হাই কমিশনার হিসেবে, তখন আমি ওখানে গিয়েছিলাম নিজের কাজের জন্য। তখন 1 সপ্তাহ ওনার সঙ্গে অনেক আলাপ আলোচনা হয়েছিল। আর সেই 2 সপ্তাহের পরিচিতিতে আমি বুঝতে পেরেছিলাম যে কি অসাধারণ দক্ষতার সঙ্গে উনি কাজ করছেন, সব বিষয়ে এত জ্ঞান, আর দেশের পররাষ্ট্রনীতি, কূটনৈতিক ব্যাপারে উনি দেশকে সত্যি এগিয়ে নিয়ে গেছেন। অত্যন্ত ভালো মানুষ। ওনার স্ত্রীও, ওনারা দুজনে আমাদের এত ভালো দেখাশুনো করেছিলেন এই 2 জায়গায়, এখন আমার মনে সে গভীরভাবে দাগ কেটে আছে। তা উনি যে এখানে আছেন সেটাও একটা আমাদের পাওনা। তাছাড়াও পশ্চিমবঙ্গের প্রাক্তন চিফ সেক্রেটারি, প্রধান সচিব অমিত কিরণ দেব মহাশয় এখানে আছেন। ওনার সঙ্গে আমার পরিচিতি অবশ্য আমার রিটায়ারমেন্টের পরে। আমি 2016 সালের ডিসেম্বরে বায়ুসেনা থেকে অবসর প্রাপ্তি হয়ে কলকাতায় স্থায়ীভাবে থাকতে শুরু করি। কাছেই, সল্টলেক থেকে কাছেই এখন আমাদের নতুন জায়গা নিউ টাউন। তখন থেকে কিন্তু ওনার সঙ্গে পরিচিতি হয়। আমরা 2টো সংস্থাতে একসঙ্গে কাজ করেছি। একটা সংস্থা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক কলকাতায়, কলকাতা কেন্দ্রিক, সেনার্সকে বলা হয়, রিসার্চ সেন্টার ফর ইস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন রিজনাল স্টাডিজ।
কলকাতা। তা এই সংস্থাটা অনেক গণ্যমান্য লোকেরা বিভিন্ন কর্মক্ষেত্র থেকে এই সংস্থাটা তৈরি করেছিলেন। জেনারেল শঙ্কর রায়চৌধুরী যিনি এখানে থাকেন সল্টলেকে, উনিও একজন ফাউন্ডিং মেম্বার। তখন একটা অনুভূতি ছিল যে পুরো ভারতবর্ষে যত স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক আছে সব বিষয়ে, তারা কিন্তু সব দিল্লি কেন্দ্রিক, দে অল দিল্লি সেন্টার। দিল্লিতে থেকে বিকজ অফ টিরানি অফ ডিস্টেন্স ভারতের নর্থ ইস্টার্ন রিজনে কী হচ্ছে আমার মনে হয় না তার আভাস ঠিকমতো পাওয়া যায়। তো যত রকমের রিসার্চ হোক, যত রকমের প্রবলেম সলভিং স্টাডিজ হোক, এইসব অঞ্চলে পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল নর্থ ইস্টার্ন রিজনের সেই স্টাডিগুলো যাতে এইখানে এই অঞ্চলে বসে উইথ দ্য হেল্প অফ সানস অফ দ্য সয়েল, যাদের প্র্যাকটিক্যাল গ্রাউন্ড রিয়ালিটির সম্বন্ধে জ্ঞান আছে, তাদের নিয়েই কিন্তু এই সিনার্সকেটা সব রকম প্রবলেম সলভিং করার চেষ্টা করে। তা উনি সেই অনুষ্ঠান ওই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, আমিও ছিলাম, অনেকদিন কাজ করেছি। আর একটা সংস্থার সঙ্গে উনি যুক্ত আছেন আপনাদের আমি বলতে চাই, সেটা হচ্ছে বিবেকানন্দ কেন্দ্র। স্বামী বিবেকানন্দের আইডিয়ালস, ওনার শিক্ষা, ওনার জীবনের যে আইডিয়ালস আছে তার উপর বেস করে কিন্তু এই বিবেকানন্দ কেন্দ্রটা স্থাপিত হয়। উনি তার একজন স্তম্ভ এই পশ্চিমবঙ্গ প্রান্তের। এটা আসল হেডকোয়ার্টার্স হচ্ছে কন্যাকুমারীতে, আর পশ্চিমবঙ্গ কেন্দ্রের হেডের মধ্যে আমি বলবো উনি আছেন। আমি একসঙ্গে ওনার সঙ্গে কাজ করি, নানা রকম কাজকর্ম হয়, বিশেষ করে গরিব লোকেদের, গরিব নতুন প্রজন্মদের শিক্ষা দেওয়া এবং নানা রকম স্কিল ডেভেলপমেন্ট প্রচেষ্টা এই বিবেকানন্দ কেন্দ্র করছে। একটা বিশাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। খড়দা সুকচর বলে একটা জায়গা আছে, উনি তার দেখাশোনা করেন, আমরাও সঙ্গে কাজ করি। সেইখানে নানা রকম শিক্ষা ছাড়াও স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণটাও দেওয়া হবে, যাতে আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা কাজের সংস্থান হয় তাদের। তো আমি খুব গর্বিত যে উনি এখানে আজ আছেন। আর আমি জানতে পারলাম যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের উদ্দেশ্য সত্যি খুবই গৌরবময়। সারা বিশ্বের বাঙালি, বাংলাভাষী এবং বঙ্গ সন্তান যারা নানাভাবে নানা ক্ষেত্রে অনেক উচ্চ স্তরে পৌঁছে গেছেন, সব জায়গায় সমাজে ভালোভাবে কন্ট্রিবিউট করছেন, যে সমাজেই থাকুন, দেশে থাকুন বিদেশে থাকুন, তাদের নিয়ে এই যে একটা বিরাট প্রচেষ্টা উদ্যোগ চলছে যে বাংলা ভাষার, বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্য, বাংলা গান, নাচ, কলা, শিল্প, উদ্যোগ, শিক্ষা, স্বাস্থ্য, সব কিছুই, সব বিষয়ে কিন্তু বাংলা একদম প্রথম সারিতে ছিল। আমাদের স্বাধীনতার 100 বছর আগে থেকেই বলবো, তারও বেশি হতে পারে আমার যে ধারণা। কিন্তু স্বাধীনতার পরে আমরা যে শিখরে ছিলাম, সেই শিখর থেকে কিন্তু আমরা নিচে নেমে এসেছি অনেকটা। আমার মনে হয় এটা একটা ন্যাচারাল প্রসেস, লাইক এ সাইন কার্ভ, সাইনোসয়েডাল নেচার অফ উত্থান পতন পুনরুত্থান হয়। তা আমরা বোধহয় এখন পুনরুত্থানের জায়গায় পৌঁছে গেছি, এবং এই বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের যে উদ্যোগ, সেই উদ্যোগের কারণেই হয়তো আমাদের পুনরুত্থানটা একটু ত্বরান্বিত হবে।
এই জন্যে আমি আপনাদের সবাইকে এই মহৎ উদ্দেশ্যে যে কাজ করছেন তার জন্য আমি অভিনন্দন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। আমি শেষ করার আগে প্রত্যেক ক্ষেত্রেই আমরা জানি যে বিশিষ্ট বাংলাভাষী বাঙালি বঙ্গ সন্তানরা ভালো ভালো কাজ করছেন, তাদের সুনাম আছে, তারা খুব প্রসিদ্ধ। আমি বায়ুসেনার থেকে 3 জন বঙ্গ সন্তানের সম্বন্ধে বলবো। আপনারা হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন না মনে হয়, যাদের সম্বন্ধে আমি জানতে পেরেছি। ভারতবর্ষের বায়ুসেনায় 45 বছর আমি আমার কর্মস্থল ছিল। এই 3 জনের সম্বন্ধে জাস্ট 5 মিনিটে আমি বলবো। এনারা হচ্ছেন ইন্দ্রলাল রয়, অনেকেই হয়তো নাম শুনেছেন। কে মজুমদার, জাম্বো মজুমদার দ্বিতীয়। তৃতীয় হচ্ছেন আমাদের দেশের প্রথম ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল সুব্রত মুখার্জি। এই 3 সন্তান কিন্তু বঙ্গ সন্তান, কলকাতার ছেলে। এরা কি করেছে সেটা আমি একটুখানি বলতে চাই, তাহলে বুঝতে পারবেন যে তারা জীবনে কিভাবে প্রতিষ্ঠা পেয়েছিল, কিভাবে তাদের কাজে কর্মক্ষেত্রে প্রচণ্ডভাবে এগিয়েছিল, তাদের সুনাম কী করে হলো। ইন্দ্রলাল রয় প্রথম বিশ্বযুদ্ধের আগে ওনাকে বিলেত পাঠানো হয়েছিল। তখন তো বিলেত পাঠানো একটা ছিল, প্রচলন ছিল। সেখানে শিক্ষা দীক্ষা পেলে তাকে অন্য ক্যাটাগরিতে ধরা হতো, উন্নত মানের মানুষ বলে বিচার করা হতো, এখনও তাই, আমার তাই মনে হয়। তা উনি খুব সম্ভ্রান্ত পরিবারের ছিলেন এবং ওখানেই উনি পড়াশুনো করছিলেন। যখন প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হলো তখন কিন্তু সব যুদ্ধই স্থলসেনা এবং নৌসেনারাই যুদ্ধ করত। কিন্তু তার প্রায় 10 থেকে 12 বছর আগে রাইট ব্রাদার্সরা একটা প্লেন চালায় কয়েক সেকেন্ডের জন্য। সেই সাকসেস দেখে পুরো বিশ্ব কিন্তু চমকে গেছিল। আর যুদ্ধে যাতে বায়ুর মিডিয়ামে, হাওয়ার মিডিয়ামে, একটা এয়ার ডোমেনে যাতে লড়াই করা যায়, সেই জন্য খুব দ্রুতগতিতে নানা রকম যুদ্ধ প্লেন, জঙ্গি বিমান এবং বোমারু বিমান তৈরি হতে আরম্ভ করলো। প্রথম বিশ্বযুদ্ধে এই এয়ার ডোমেনে লড়াই শুরু হয়। আর ওই লড়াই দেখে আমাদের ইন্দ্রলাল রয় কিন্তু খুব প্যাশনেট ছিলেন ফ্লাইং সম্বন্ধে, অ্যাডভেঞ্চারাস লাইফ এনজয় করতেন। উনি ঠিক করলেন যে আমি ফাইটার পাইলট হব, আমি যুদ্ধ বিমান চালাবো, যুদ্ধে লড়াই করব, এয়ার কমব্যাট, ডগ ফাইট, আর সেই ফাইট আমি জিতব, এরকম একটা ওনার প্রচণ্ড ইচ্ছা ছিল। তা উনি তখন তো এয়ারফোর্স ছিল না, রয়্যাল এয়ারফোর্স পরে এসেছিল। তার পূর্বসূরি হচ্ছে রয়্যাল ফাইটার কোর, RFC। উনি সেই RFCতে খুব কম বয়সী, বোধহয় 17 কি 16 বছর বয়স ছিল, উনি জয়েন করলেন, পড়াশুনো ছেড়ে দিলেন। তো সেই জয়েন করে উনি প্রশিক্ষণে এত ভালো করলেন, তারপরে ওনাকে জঙ্গি বিমান চালানোর জন্য পারমিশন দেয় ওখানকার আধিকারিকরা, এবং খুব ভালো ফল দেখাতে শুরু করেন এই যুদ্ধে। তখন অবশ্য রয়্যাল ফ্লাইং কোর এরা যুদ্ধ করছিল অ্যালাইড ফোর্সের তরফ থেকে ফ্রান্সের উপকূলে গিয়ে লুফতওয়াফ হচ্ছে জার্মান এয়ারফোর্সের এগেনস্টে। প্রথম দিকে উনি খুব একটা সুবিধা করতে পারেননি, এমনকি একটা লড়াইয়ে, হাওয়াই লড়াইতে, এয়ার কমব্যাট বা ডগ ফাইট যাকে বলা হয়, ওনার প্লেনটা বিধ্বস্ত হয়ে যায় কামানের গুলিতে, মেশিন গানের গুলিতে শত্রুপক্ষ থেকে। আর দুর্ঘটনাগ্রস্ত হয়ে ওনার খুব নানা রকমভাবে হাড় গোড় সব ভেঙে যায়। তো উনি 1 বছর ছিলেন হসপিটালে। সেখান থেকে যখন
ফিট হলেন, সুস্থ হলেন, তিনি আবার ফিরে এলেন যে আমি আবার জঙ্গি বিমান চালাবো। দ্যাট ইজ মাই প্যাশন অ্যান্ড দ্যাট ইজ মাই লাইফ। তো ওনাকে আবার সুযোগ দেওয়া হলো। তখন তিনি এমন ভীষণভাবে যুদ্ধ আরম্ভ করলেন যে প্রত্যেকবার যেখানে কোনো রকম এয়ার কমব্যাট হয়েছে, কোনো ডগ ফাইট হয়েছে, তিনি সেখানে জিতেছেন। 13টা বিমান জার্মান এয়ারফোর্সের লুফতওয়াফে 3 মাসের মধ্যে উনি ধ্বংস করে দেন। বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন, অত্যন্ত মনোবল ছিল এবং ভয় ভীতি কিছু ছিল না। তখন এই রয়্যাল ফ্লাইং কোর ওনাকে ডিএফসি দিলেন, ডিস্টিংগুইশড ফ্লাইং ক্রস, রেকগনিশন অফ হিজ কমব্যাট ক্যাপাবিলিটিস ইন দ্য ফেস অফ দ্য এনিমি। আর ওনাকে ডিক্লেয়ার করা হলো ভারতবর্ষের সর্বপ্রথম এস, ফাইটার এস। যারা যুদ্ধে যেতে তাদের কিন্তু এরকম দেওয়া হয়, উপাধি দেওয়া হয়। তো হি ইজ দ্য ফার্স্ট ফাইটার এস ফ্রম ইন্ডিয়া। 20 বছর বয়সে তখন তার হয়নি, এত প্রসিদ্ধ হয়ে গেছিলেন পুরো অ্যালাইড ফোর্সের মধ্যে। আনফর্চুনেটলি 20 বছর পূর্ণ হওয়ার কয়েকদিন আগে একটা হাওয়াই যুদ্ধে ওনার প্রতিপক্ষ 5 জন ছিল, লুফতওয়াফের ফাইটার এয়ারক্রাফট, জঙ্গি বিমান, উনি একলা। সেই লড়াইতে কিন্তু ওনার বিমান ক্ষতিগ্রস্ত হয়ে ক্র্যাশ করে যায়। তার ফলে ওই ক্র্যাশে উনি মারা যান। ওনার সমাধি এখনও ফ্রান্সের উপকূলে আছে। যারা ফ্রান্সে যান কিংবা থাকেন একটু খবর নিলে কিন্তু হয়তো জায়গাটা দেখতে পাবেন। তো বিরাট একটা অ্যাচিভমেন্ট আমার মনে হয়। এইসব জিনিস তো আমরা জানতে পারি না, সাধারণ লোকে জানতে পারে না, কিন্তু এটা বিরাট একটা অ্যাচিভমেন্ট, গ্রেট হিরো। দ্বিতীয় বঙ্গ সন্তান যে খুব এয়ারফোর্সে, বায়ুসেনাতে খুব ভালো করেছিল, তিনি হচ্ছেন কে মজুমদার। টল, ওয়েল বিল্ট, হিউজ পারসন। ওকে সবাই জাম্বো বলে ডাকতো। জাম্বো, অবভিয়াসলি ইউ নো হোয়াট জাম্বো ইজ। তা জাম্বো মজুমদার বলে ডাকা হতো। উনি 1930s বোধহয় জয়েন করেছিলেন রয়্যাল ফ্লাইং কোর। তারপরে রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্সে উনি জয়েন করেন এবং খুব সুখ্যাতি অর্জন করেন। বার্মা ফ্রন্টে উনি যুদ্ধ করেছিলেন বিটুইন 1942 to 45। উনি তখন ছিলেন কমান্ডিং অফিসার অফ দ্য ফার্স্ট ফাইটার স্কোয়াড্রন অফ দ্য রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স, নাম্বার 1 স্কোয়াড্রন। ওনার এত মানসিকতা ছিল এবং এত ফোকাস ছিলেন, এত ডেয়ার ডেভিল ছিলেন যে ওই জাহাজকে উনি মডিফাই করলেন নানা রকম বম ক্যারি করার জন্য, এবং মেশিন গান তো ছিলই। ওই নিয়ে প্রত্যেক দিন 3 থেকে 4 বার জাপানিজ পোস্টে গিয়ে উনি হামলা করতেন। তার জন্য রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স ওনাকে 2 বার ডিস্টিংগুইশড ফ্লাইং ক্রস উপাধি দেন। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আনফর্চুনেটলি উনি যখন লো লেভেল এরোব্যাটিক্স ডিসপ্লে করছিলেন, আজকাল তো প্রায় দেখা যায় যে লো লেভেল এরোব্যাটিক্স হচ্ছে, সিঙ্গেল এয়ারক্রাফট, মাল্টিপল এয়ারক্রাফট, টিম এরোব্যাটিক্স। ওই এরোব্যাটিক্সের সময় ওনার প্লেনে কোনো গণ্ডগোল হয়ে যায় আর উনি জাহাজটা ক্র্যাশ হয়ে যায়। সেই দুর্ঘটনাগ্রস্ত হয়ে উনি কিন্তু ওই ক্র্যাশে মারা যান। তো এরমভাবে আমাদের 2টো খুব বিখ্যাত বঙ্গ সন্তান খুব কম বয়সেই মারা যান বায়ুসেনার এয়ার ওয়ারিয়ার হিসেবে। তৃতীয় অবশ্য এয়ার মার্শাল সুব্রত মুখার্জি। উনি কিন্তু প্রথম ভারতীয় এয়ার চিফ, মানে এয়ারফোর্সের প্রধান হন 1 এপ্রিল 1954। আমার জন্মবর্ষ 26 ডিসেম্বর 1954। তা উনি কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে এয়ারফোর্স চালিয়েছিলেন। 1955-এ
যখন ইন্ডিপেন্ডেন্সের পরে রাজপথের দুদিকে নানা রকম ব্যারাক্স ছিল, সেই ব্যারাক্সগুলোকে ভেঙে নতুন বিল্ডিং তৈরি হলো আন্ডার দ্য আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। তা একদম সাউথ ব্লকের পাশে সবচেয়ে বড় বিল্ডিং রাজপথের এই দিকটায় হচ্ছে সাউথে হচ্ছে বায়ু ভবন। ওই বিল্ডিংটা যখন তৈরি হলো তখন ওনার সঙ্গে কিন্তু প্রাইম মিনিস্টারের সঙ্গে ওনার খুব জানাশোনা ছিল। উনি সোজা চলে যান যে এই বিল্ডিংটা তো তৈরি হলো আমাদের দেওয়া ওই ব্যারাকগুলো ভেঙে, তো এইটা কিন্তু এয়ারফোর্সকে দিতে হবে। কারণ কথাবার্তা চলছিল আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি যে এই বিল্ডিংটা অন্য কোনো মিনিস্ট্রিকে দেওয়া হবে, এয়ারফোর্সকে নয়। উনি সোজা প্রাইম মিনিস্টার নেহরুর কাছে চলে যান, বললেন মিস্টার প্রাইম মিনিস্টার, এই ব্যাপার, এটা কিন্তু বড় অন্যায় হচ্ছে, এই বিল্ডিংটা কিন্তু এয়ারফোর্সকে দিতে হবে। তা পণ্ডিত নেহরু তো লয়ার ছিলেন, উনি বললেন, চিফ, in any battle for possession, in battle for ownership, 9 counts out of 10 in deciding the case depends on possession. That means you should be in possession of the property. এখানে লয়াররা আছেন, বলতে পারেন বেশি। তা তখন উনি কী করলেন, প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করে ফিরে এলেন, এসে সবাইকে বললেন, আজকে রাত্রের মধ্যে এই বিল্ডিংটা তোমরা অকুপাই করবে, সব জিনিসপত্র, ফার্নিচার সব কিছু লাগিয়ে কাল সকাল 9টার সময় আমি যখন আসি, আমি দেখতে চাই যে পুরো এয়ার হেডকোয়ার্টার এখানে ফাংশনাল। তাই হলো। তখন তো একেবারে বিশাল প্রবলেম হয়ে গেল। আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার কোন খেপে গেলেন, উনি তো প্রাইম মিনিস্টার নেহরুর কাছে গিয়ে বললেন, এরকম ব্যাপার, এয়ার চিফ কী করছে দেখুন। তো এয়ার চিফ গট সামান্ড, কিন্তু নেহরু তো জানতেন যে কী ব্যাপার হয়েছে। আর তখন উনি বললেন যে এটা তো এয়ারফোর্সেরই হওয়া উচিত, এই নিয়ে আর ঝামেলা করে কী ওদের দিয়ে দাও। তো উনি এরকম ছিলেন, খুব দূরদর্শী ছিলেন, এবং ই কুড থিঙ্ক অন দ্য স্পট অ্যান্ড টেক দ্য রাইট ডিসিশন। উনি অবশ্য মারা যান খুব একটা করুণ ঘটনার মধ্যে দিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন, 6 বছর উনি চিফ ছিলেন, এবং লাস্টের দিকে উনি একবার যান জাপানে, টোকিওতে, ফর্মাল ভিজিটে। তো ভিজিট শেষ হওয়ার 2 দিন আগে ওনার এক বন্ধু নেভাল অফিসার ছিলেন ওখানে, তার সঙ্গে ডিনার করতে গেছিলেন একটা রেস্টুরেন্টে। সেখানে খাওয়ার সময় চিকেনের একটা হাড় ওনার গলায় আটকে যায়। এমন খারাপভাবে আটকে গেছিল যে উনি শ্বাস প্রশ্বাস নিতে পারছিলেন না। তার ফলে উনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং কিছুক্ষণের মধ্যে মারা যান, মেডিকেল হেল্প আসার আগেই। তো এরকম একজন বড় লিডার এয়ারফোর্সে, বঙ্গ সন্তান, কৃতি সন্তান মারা যায়, সবাই খুব সবাই একটু মন ভেঙে পড়ে। তা আমি এই গল্পগুলো বললাম এই জন্যে, গল্প ঠিক নয়, সত্যি ঘটনা, যে বাঙালি সন্তানরা অনেক কৃতি সব স্ফেয়ারেই আছে, সব প্রফেশনেই আছে, সব কর্মক্ষেত্রে আছে। আমি শুধু 3টে এয়ারফোর্সের অফিসারদের সম্বন্ধে বললাম। শেষ করার আগে আমি আপনাদের আবার ধন্যবাদ জানাতে চাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি আশা করছি যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড তাদের উদ্দেশ্যে সফল হবে এবং বাঙালির গৌরব পুনরুত্থানে সহায়তা করবে। ধন্যবাদ। জয় হিন্দ।